আসলে গ্যাস্ট্রিকের প্রধান কারণ কি? প্রধান কারণ হলো অনিয়মিত খাবার অভ্যাস। অনিয়মিত খাবারের যে অভ্যাস, এই অভ্যাসটা মূলত গ্যাস্ট্রিক তৈরি করে। এখন দেখেন অনেক কারণ আছে। তার মধ্যে ১ নাম্বারেই কেন খাবারের অনিয়মিত খাবার। অনেক কারণের মধ্যে ১ নম্বরে খাবারের অভ্যাস এজন্যই তো নিয়ে আসা হইছে। কারণ অধিকাংশ মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা এ কারণেই হয়। অনিয়মিত খাবারের কারণে হয়। অথবা না খেয়ে থাকা, অথবা অতিরিক্ত ঝাল খাওয়া, অথবা তেল ভাজা পোড়া খাওয়া, এই জাতীয় আ সমস্যা এই খাবারের থেকে কিন্তু গ্যাস্ট্রিক হয়। আ অনিয়মিত যে খাবার অভ্যাস অথবা দেরি করে খাওয়া, অথবা একবেলা না খেয়ে থাকা আবার বেলা খাওয়া, এই জাতীয় সমস্যার কারণে গ্যাস্ট্রিক তৈরি হয় ১ নাম্বার কারণ। ২য় নম্বর কারণ অস্বাস্থ্যকর খাবার। আমরা যে খাবারগুলো খাই, আ এর মধ্যে কিছু খাবার অস্বাস্থ্যকর খাবার খাই যা আমাদের পছন্দের খাবার। যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার এবং প্রসেস করা খাবার এবং অতিরিক্ত চা। অনেকে দেখবেন যে ভাত খাক বা না খাক, চা খাবে। এই অতিরিক্ত চা খাওয়া এটা একটা গ্যাস্ট্রিকের কারণ। অতিরিক্ত কফি খাওয়া এটা গ্যাস্ট্রিকের কারণ। এছাড়া আমরা আরসি খাই খাবারকে হজম করার জন্য। অনেকেই দাওয়াত খাওয়ার পরে বিভিন্ন আরসি খাওয়া হয়। আমরাও খাই। এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আরসি খাই খাবারকে হজম করার জন্য। তো মূলত আল্লাহ তাআলা খাবারকে হজম করার জন্য দিলেন হলো গ্যাস্ট্রিক জুস। হ্যাঁ? এসিড তৈরি করে দিলেন। আর আমরা সেটার উপর নির্ভরশীল না থেকে আলাদা করে যখন এই জাতীয় কোমল পানীয় খাই, আরসি বলেন, এই কোকা-কোলা, 7 আপ ইত্যাদি, ইত্যাদি খাই। এতে করে কি হয়? এতে করে এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হয়। এরপর আরো কিছু কারণ আছে। তার মধ্যে একটা হলো মানসিক অতিরিক্ত চাপ থাকলেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এখন আপনারা বলবেন যে গ্যাস্ট্রিক কেমন জিনিস? আর অতিরিক্ত চাপ আবার কেমন জিনিস? এইটা আবার এটা কেমনে? এটার সাথে এটা মেলে কেমনে? হয়তো আপনারা বলতে পারেন যে এটার সাথে এটা তো মেলার কথা না। তবে বাস্তবতা হলো যে যদি মানসিক চাপ অতিরিক্ত থাকে, আ সেক্ষেত্রেও তখন এসিড যেটা আছে আমাদের পেটে যে পাকস্থলীর এসিড থাকে, এইটা বেশি পরিমাণে ও বের হতে থাকে, নিঃসরণ হতে থাকে মানসিক চাপের কারণে। যার ফলে এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। ধূমপান অথবা নেশা জাতীয় কোনো কিছু নিয়মিত সেবনের মাধ্যমে অথবা ধূমপান করলে পাকস্থলীর যে সুরক্ষা আছে, আসলে আল্লাহ তাআলা পাকস্থলীকে যেকোনোভাবে সুরক্ষা দিছে যে এটা যেন নষ্ট না হয়। কিন্তু যখন ধূমপান করা হয়, নেশাদার দ্রব্য সেবন করা হয়, এতে করে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়। পাকস্থলীর যে সুরক্ষা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা দুর্বল হয়ে যায়। যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এরপরে ৫ নম্বরে হলো ব্যাকটেরিয়া সংক্রমণ। অর্থাৎ অনেক সময় ওই কিছু সংক্রমণ জাতীয় রোগের কারণেও, ব্যাকটেরিয়ার কারণেও, খারাপ খাবার খাওয়ার কারণেও এটা হয়ে থাকে। দীর্ঘদিন ওষুধ সেবন করলেও, যেমন অনেকদিন যদি কেউ পেইন কিলার জাতীয়, মানে পেইন কিলার জাতীয় বলতে ওই যে ব্যথা জাতীয় যেগুলা ওষুধ আছে। এরপরে স্টেরয়েড জাতীয় যেই কেমিক্যাল গুলো আছে, এই কেমিক্যাল গুলো খাওয়ার ফলে আ গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এগুলো হলো গ্যাস্ট্রিকের সমস্যার যে হয় আর কিছু কারণ। এখন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা যেই কেমিক্যাল যুক্ত ওষুধগুলা খাই, এগুলো খেলে কি হয়? আমরা গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য কি খাই সাধারণত? এলোপ্যাথি ওষুধ যে আছে, আ যেমন গ্যাস্ট্রিকের জন্য সাধারণত অমিপ্রালাজল খাওয়া হয়। অমিপ্রালাজল খাওয়া হয়। আ এরপরে আছে হলো আ অন্যান্য যে আছে অ্যান্টাসিড আছে। এই ইত্যাদি, ইত্যাদি ওষুধগুলো আছে এই গ্রুপের ওষুধগুলো। ওমিপ্রাজল গ্রুপের কি সেকলো আছে ওমিপ্রাজল গ্রুপের। এরপরে ওমিপ্রাজল নিজের নামে একটা আছে ৳৫ করে বিক্রি করে। সেকলো ওমিপ্রাজল গ্রুপের। এরপরে সার্জেলও সম্ভবত ওমিপ্রাজল গ্রুপের। তো এই গ্রুপের ওষুধগুলা অথবা অ্যান্টাসিড অ্যান্টাসিড এর যে গ্রুপ আছে এই গ্রুপের ওষুধগুলা, অর্থাৎ গ্যাস্ট্রিকের জন্য যেই ওষুধগুলা ব্যবহার হয় প্রত্যেকটা ওষুধ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে। কি, কি ক্ষতি করে? এগুলো অস্থায়ীভাবে মানসিক ভালো রাখে। মানে খাওয়ার সাথে, সাথে একটু ভালো লাগে, ভালো কাজ করে। কিন্তু দীর্ঘদিন খেলে যেই সমস্যা হয়, ১ম নম্বর সমস্যা হয় হজম শক্তি কমে যায়। এই সকল ওষুধ যখন খাওয়া শুরু করবেন, তখন হজম শক্তি কমে যাবে এবং পাকস্থলী আগে কি করত? আগে পাকস্থলী আ অতিমাত্রায় কি করত? গ্যাস্ট্রিক এর কারণে
এসিড বের হতে হবে অতিমাত্রায়। এখন এইটা এমনভাবে পাকস্থলীর দুর্বলতা দেখা দেবে, শক্তি কমে যাবে। পরবর্তীতে প্রাকৃতিক যেই অ্যাসিডটা বের হয়, মানে যতটুকু পরিমাণে বের হওয়ার কথা খাবারকে হজম করার জন্য, এই প্রাকৃতিক অ্যাসিডটা বা গ্যাস্ট্রিক যেই জুস বলে, গ্যাস্ট্রিক জুসটা কিন্তু আর বের হয় না। কমে যায়। তো যার ফলে যখন হজম শক্তি কমে যাবে, আর হজম শক্তি কমে গেলে টয়লেটের সমস্যা হবে, বমি, বমি আসবে। এরপর ভিতরে খাদ্যনালী চিকন হয়ে যাবে। অনেক রকমের সমস্যা কিন্তু দেখা দেবে যদি হজম শক্তি মানে কমে যায়, হ্যাঁ? হজম শক্তি কমে গেলে এই সকল সমস্যা দেখা দেয়। আরো অনেক সমস্যা আছে। ওদিকে আমরা অন্য কোনো দিন আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে ২য় নম্বর যেই সমস্যা হতে পারে যদি অতিমাত্রায় দীর্ঘদিন আ গ্যাস্ট্রিকের এলোপ্যাথি ওষুধ খান, এর ফলে আরো যে সমস্যা হতে পারে, ভিটামিন, মিনারেলের ঘাটতি হবে। কারণ অতিমাত্রায় যখন প্রতিদিনই ১ টা ২ টা করে গ্যাস্ট্রিকের ওষুধগুলা খাচ্ছেন, এইগুলো মানুষের ভিটামিনের ঘাটতি তৈরি করে এবং মিনারেলের ঘাটতি তৈরি করে। এরপরে বিশেষ করে ভিটামিন বি12 আপনারা জানেন যে ভিটামিন বি12 মানুষের জন্য উপকারী একটা ভিটামিন। এটাকে দূর করে। আচ্ছা, তাহলে অতিমাত্রায় গ্যাস্ট্রিকের ওষুধগুলা খেলাম ভিটামিন বি12 এটা কমে যায়। এরপর ম্যাগনেসিয়াম কমে যায়। মানুষের যে ম্যাগনেসিয়াম যেই একটা কেমিক্যাল আছে অর্থাৎ ভিটামিন আছে, এই ভিটামিনটা কমে যায়। মানে আল্লাহ প্রদত্ত ভিটামিন বি12 যেটা এটাও আল্লাহ প্রদত্ত ভিটামিন ম্যাগনেসিয়ামও মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত তৈরি হয়। বাহির থেকে নেওয়া যায় এটা ভালো জিনিস। কিন্তু এটা অতিমাত্রায় গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কমে যাবে। এরপরে যে সমস্যা হবে কিডনির সমস্যা। দীর্ঘদিন আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আস্তে, আস্তে কিডনির সমস্যা দেখা দিবে। কিডনির সমস্যা দেখা দিবে, কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটাও একটা বিশাল মানে ভয়ের কাজ। এরপরে এছাড়াও অ্যাসিডিটির যেই ওষুধ মানে হঠাৎ করে আপনি যদি অ্যাসিডিটির যে ওষুধ অর্থাৎ আ ইয়ের যে ওষুধটা, গ্যাস্ট্রিকের যে ওষুধটা খাইলেন, সার্জেল খান। মানে আস্তে, আস্তে বাড়াতে হয়। আগে ৳১ দামের ট্যাবলেট খেলেই হতো। তারপরে ৳২ দামের খেতে হয়। এরপরে ৳৫, এরপরে সাথে দিলে ৳৮, এরপরে বাড়াইতে, বাড়াইতে এটা আর কোনদিন বাদ দিতে পারবেন না। হঠাৎ কোনদিন বাদ দিলে দেখবেন ঐদিনকে আপনার জান বের হয়ে যাবে। এমন একটা অবস্থা। মানে বাদ দিতে পারবেন না। আস্তে, আস্তে আপনাকে পাওয়ার বাড়াতে হবে। তো এই যে একটা বিশাল ক্ষতি, হুম? এই যে একটা বিশাল ক্ষতি ওষুধের উপর একেবারে হয়ে যাওয়া, একেবারে ওষুধের থেকে ওষুধ বন্ধ করলে আগে যেমন ছিলেন তার থেকে কয়েক গুণ অসুস্থতা বোধ করা এবং ওষুধের উপরেই এমন নির্ভরতা তৈরি হওয়া যা ওষুধ ছাড়লে মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইটা হলো এলোপ্যাথি ওষুধ খাওয়ার যেই কুপ্রভাব বা আ ক্ষতি এটা নিয়ে কথা হলো। এরপরে যেটা আ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোসে কোন সময় ওষুধ যদি খাওয়া যায়, যে কোন এক সমস্যা হইছে, আ তে সরাসরি গ্যাস্ট্রিকের ওষুধ না দিয়ে ওই সমস্যাটা সমাধানের জন্য ওষুধ দিল। তো এই ক্ষেত্রে ঠিক আছে। যেমন একজনের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিছে, ডাক্তার দেখলো, ভালো করে দেখলো যে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে কেন? ওর ৩-৪ দিন ধরে টয়লেট হচ্ছে না, যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিল। তে ডাক্তার কি করলো? গ্যাস্ট্রিকের ওষুধ না দিয়ে টয়লেট কিভাবে হয় এই পরামর্শ দিল যে, "এই স্যুপগুলো বসি খায়েন।" এরপরে আপনি আমলকি, হরতকি, বহেরা খায়েন অথবা মেথি খায়েন। তো এইরকম পরামর্শ দেওয়ার ফলে এতে করে কি হলো? তার ওই যে টয়লেটের যে সমস্যা এইটা দূর হয়ে গেল। আর এইটা দূর হওয়ার ফলে গ্যাস্ট্রিক সেরে গেল। এইভাবে কিছুদিন যদি মেইনটেইন করা যায় তাহলে ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আচ্ছা, এরপরে গ্যাস্ট্রিক যদি দীর্ঘদিন থাকে, গ্যাস্ট্রিক যদি একজন মানুষের দীর্ঘদিন থাকে, আপনারা জানেন যে গ্যাস্ট্রিক যারা একদিন ওষুধ খাইছে, তাদের আর গ্যাস্ট্রিক কোনদিন ভালো হয় না। মরা পর্যন্ত তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েই যায়, খেয়েই যায়। তো এই যে একটা দীর্ঘদিন গ্যাস্ট্রিক যদি কারো মধ্যে বসবাস করে, থাকতে থাকে, তাহলে তাদের যে ক্ষতিগুলো হবে, এই ক্ষতিগুলোর মধ্যে আ ১ম ক্ষতি হলো পাকস্থলীর ক্ষত হবে। পাকস্থলী ক্ষত হবে। অর্থাৎ পাকস্থলীর ক্ষতকে বলা হয় হলো আলসার। আপনারা বলেন না আলসার, এই আলসারটা কি? এ বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে। তবে স আ স সহজে বলি আলসার হবে। আলসার সহজ কথায় যদি বলি আলসারটা হলো যে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়া, মানে ক্ষত হওয়া, হ্যাঁ? অ্যাসিডিটির কারণে পাকস্থলী জায়গায়, জায়গায় ফুটো হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, ঘা হয়ে যাওয়া এটাকে বলা হয় আলসার। এটা হলো দীর্ঘদিন গ্যাস্ট্রিক সমস্যা থাকলে প্রথমত আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে নিয়মিত বুক জ্বালা-পোড়া করা, মানে নিয়মিত দেখবেন যে বুক জ্বালা-পোড়া করতেছে। এরপরে খাবার খাওয়ার রুচি কমে যাবে। গ্যাস্ট্রিক যাদের দীর্ঘদিন থাকবে, খাবারের রুচি কমে যাবে। আস্তে, আস্তে ওজন কমতে থাকবে। এরপরে গ্যাস্ট্রিক দীর্ঘদিন থাকতে
থাকলে আ দীর্ঘদিন যখন গ্যাস্ট্রিক থাকবে, তখন তাদের বমি ভাব দেখা দিবে। এরপরে এমনকি আলসারের ক্ষেত্রে যদি আলসারটা বেশি পরিমাণে হয়ে যায় বা আলসারের আ মানে অবস্থা যদি একটু বেশি খারাপ হয়ে যায়, তাহলে আলসারের যেই ক্ষত আছে, এই ক্ষত ফেটে অনেক সময় রক্ত খনন হতে পারে। এতে করে মানুষ মারা যায়। এরপরে পাকস্থলীর যে ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকিও কিন্তু থাকে দীর্ঘদিন যদি মানুষের গ্যাস্ট্রিক থাকে। এরপরে হজমের স্থায়ী সমস্যা। আপনারা জানেন না আগেও আলোচনা হলো যে হজমের স্থায়ী সমস্যা। এর কোনদিন আর সারবে না। সবসময় অস্বস্তি, গ্যাস, ডেকুর ইত্যাদি সমস্যা থাকবেই। আ এই সমস্যাগুলো হবে। এখন এর সমাধান কিভাবে করা যেতে পারে? এর সমাধান ওই যে আগেই বললাম যে সরাসরি গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে মানুষ যদি গ্যাস্ট্রিকের কারণ কি এইটার উপরে চিকিৎসা নেয় তাহলে সমাধান সম্ভব। আসলে গ্যাস্ট্রিক কেন হচ্ছে? যে এমন খাবার খাচ্ছে যেখানে ফাইবার কম। ফাইবার কম থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে, এমন খাবার যে খাবার আসলে ফাইবার না থাকার কারণে আ এই গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, টয়লেট ক্লিয়ার হচ্ছে না। আ এরপরে আপনার পেটটা ফুলে থাকছে, হজম একবারে কমে যাচ্ছে। তখন ফাইবার জাতীয় খাবার খেতে হয়। ফাইবার জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে ওই গ্যাস্ট্রিকের যেই সমস্যা, হজম দুর্বলতা কমে যায়। আর এর এই ফাইবারটা পাওয়ার জন্য সবচাইতে ভালো হলো সিড গুলা। আ শাকসবজি বেশি খাবে। পাশাপাশি সিড গুলা যেমন চিয়া সিড খাবে, চিয়া সিড আছে। এরপরে আমাদের পঞ্চশীট নামে যেখানে আছে তাল মাখানা, তোকমা, শাহিদানা, এরপরে ওই এই জাতীয় চিয়া সিড এরকম ৬-৭ টা প্রোডাক্ট দিয়ে আ সিড মিক্স তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জাতীয় প্রোডাক্ট গুলা তারা খাবে এবং ন্যাচারাল ভাবে তারা আমলকি, হরতকি, বহেরা এগুলো খেতে পারে। মেথি খেতে পারে। মেথিতে গ্যাস্ট্রিকের সমস্যা খুব ভালো কাজ করে ন্যাচারাল উপায়ে। এরপরে তারা আ সৌফ খেতে পারে। মৌরি সদ যেটাকে বলা হয়। মৌরিটা ভালো কাজ করে। তো এই জাতীয় যদি ন্যাচারাল ভেষজ গুলা নিয়মিত খেতে পারে, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা আলহামদুলিল্লাহ সেরে যায়। আলহামদুলিল্লাহ এটা সেরে যায়। এর জন্য আপনারা জানেন যে এর জন্য আমরা এই সকল সমস্যার সমাধানের জন্য স্থায়ী সমাধানের জন্য আমরা গ্যাস্ট্রিক নিরাময় নামে আমাদের একটা প্রোডাক্ট রয়েছে গ্যাস্ট্রিক নিরাময় পাউডার ১০০ গ্রামের এবং আরেকটা প্রোডাক্ট রয়েছে যে ন্যাচারাল গ্যাস্ট্রো পাউডার আ ১০০ গ্রামের। এরপরে আমাদের একটা ট্যাবলেট রয়েছে ট্যাব ত্রিফলা। এরপরে আমাদের একটা সিরাপ ছিল। ওটাকে ত্রিফলার রস নামে নাম দিয়েছিলাম। ত্রিফলা মিক্স পাউডার একটা ছিল। অনেকগুলা প্রোডাক্টই কিন্তু আমাদের এখানে আছে। মোটামুটি সবগুলা ফর্মুলা কাছাকাছি ফর্মুলা। ওই একটু কম বেশি থাকে। তবে মোটামুটি কাছাকাছি ফর্মুলা। এই যে প্রোডাক্ট গুলো আপনারা দিয়ে মানুষের চিকিৎসা করতে পারেন। চিকিৎসা করতে পারে। ইনশাআল্লাহ যাদের দেখবেন যে শুধু গ্যাস্ট্রিকের পাউডার হচ্ছে না ১ চামচ করে খেতে দিলেন। সকালে ১ চামচ খাবে একটু পানির মধ্যে দিয়ে, রাতে ১ চামচ খাবে একটু পানির মধ্যে দিয়ে। দেখলেন যে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাচ্ছে। এখন যারা আগে থেকে সার্জেল খায়, হ্যাঁ? বা এই জাতীয় আরো দামি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খায়। হঠাৎ করে তো ওষুধ বন্ধ করে দিলে ওই যে আলোচনার মধ্যেই গেল যে হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলে তাদের বিশাল সমস্যা হয়। তখন আগের থেকে কন্ট্রোল হারিয়ে যায়। এইজন্য যারা উচ্চ মাত্রায় গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদেরকে বলবেন যে আপনারা আমাদের এইটা খাবেন। খাওয়ার পরে আস্তে ওই উচ্চ মাত্রার যেই গ্যাস্ট্রিকের পাউডার রয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ রয়েছে, এইটা আস্তে ছাড়বেন। হঠাৎ করে ছেড়ে দিলে আ তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আস্তে তাদেরকে গ্যাস্ট্রিকের এই দামি ওষুধ থেকে বের করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই ওষুধের মাধ্যমে। এরপরে কোনো রোগীর যদি দেখা যায় শুধু গ্যাস্ট্রিকের পাউডার হচ্ছে না, তাহলে তাদেরকে সিড মিক্স আমাদের পঞ্চশীট যেটা আছে, পঞ্চশীটটা তাদেরকে দেন। এটা একটু খেতে বলেন। তাহলে পঞ্চশীট এবং গ্যাস্ট্রিক নিরাময় পাউডার অথবা ন্যাচারাল গ্যাস্ট্রো পাউডার এগুলা যদি একসাথে দেন তাহলে রোগীও সুস্থ হলো। তারা এলোপ্যাথি ওষুধের প্রতি যেভাবে বন্দী হয়ে গেছে, এটা একটা বন্দী হওয়া। হ্যাঁ? এটা মূলত একটা বন্দী হয়ে যাওয়া। এই বন্দিত্ব থেকে ওষুধের উপর নিজেদেরকে বন্দী করে ফেলা, এই বন্দিত্ব জীবন থেকে সে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। আশা করি আজকের আলোচনা বা ক্লাস মোটামুটি অল্প সময়ের মধ্যে হলেও বুঝে আসছে। আর ১০টা বেজে গেছে। আমরা আজকে পর্যন্ত ক্লাস নিতে যাচ্ছে। লং টাইম ক্লাস করাতে চাচ্ছি না। তারপরেও আজকে যদি আপনার কোন জিজ্ঞাসা থাকে